সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের এমনই নিদান দিলেন সুকান্তবাবু। শনিবার সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে পেয়ে স্থানীয় মহিলারা তার পিছু ধাওয়া করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই সুকান্তবাবু বলেন, সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে অত্যাচারিত হওয়ার পরও এখনও তারা মাথা ঠিক রেখে আন্দোলন করেছেন। তার মতেই সেখানেই মানুষ ভালো বলে এখনও তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে বেঁধে রাখছে না। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশ থাকার কারণে তাদের গাছে বেঁধে রাখছে না। সুকান্তবাবুর মতে অত্যাচারী তৃণমূল কংগ্রেস কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন। সুকান্তবাবু মতে সন্দেশখালীতে গুরুতর অভিযোগ উঠছে। কলকাতা থেকে 2 ঘন্টার দূরত্বে এ ধরনের ঘটনা মহিলাদের উপর সংগঠিত হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন। রাজ্যের বিরোধী দল বিজেপিকে সন্দেশখালীতে যেতে বাধা দিলেও শাসক দল নেতারা অনায়াসে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। সেই কারণেই শুধুমাত্র বিজেপি নেতাদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলেই সুকান্তবাবু মনে করেন। আরও একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে। একদিকে বিরোধী দলগুলোর ইস্যু হচ্ছে সন্দেশখালী, এই মুহূর্তে হট কেক বলা চলে নিউজে। অন্যদিকে চোপড়াতে 4 শিশুর প্রাণ গেল, বিএসএফকে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। কে বলবেন? তৃণমূলে এই চোপড়ার যে ঘটনা, সেই ঘটনাতে বিএসএফ এর নাম টেনে এনে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং শুধু চোপড়ার ঘটনা না, তার আগে আধার কার্ড নিয়ে একটা মিথ্যে প্রচার করে তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করেছিল। আবার আধার কার্ড নিয়ে আবার একটা তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রচার করছে, ওরা নাকি বিএসকে অর্থাৎ ওদের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে নাকি আধার বানিয়ে দেবে। আমি বলে যাচ্ছি, কোনো আধার বিএসকে থেকে হবে না, আধার বিএসকে থেকে হবে না, সরকারি জায়গা থেকেই হবে। কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যদি আধার ছেড়ে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে এসে ইসলামপুরে বসিয়ে দেবে। তো সেই জন্য ওটা করা যাবে না, হবে না। সেই জন্য চোপড়ার ঘটনা, বিএসএফ তো আপনাদেরকে প্রেস রিলিজ দিয়েছে, বিএসএফের কোনো দোষই নেই ওখানে। বরঞ্চ শিশুরা জানাজানি হওয়ার পর যে 4 জন শিশু মারা গেল, অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাদেরকে নিয়ে বিএসএফের অ্যাম্বুলেন্স গেছে, বিএসএফ সহায়তা করেছে তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে। মহামহিম রাজ্যপাল এসেছেন, 1 লাখ টাকা করে পরিবারকে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। তো আমাদের সহমর্মিতা, সংবেদনশীলতা আছে, কিন্তু দুর্ঘটনা ঘটেছে, বাচ্চারা খেলতে গেছিল, মাটি পড়ে গেছে। দাদা 1 তারিখ মার্চ মাসেই না, কেন্দ্রীয় বাহিনী তো মার্চ মাসে কেন? আমি তো বলবো ভোটের 3 মাস আগে থেকে থাকা উচিত। পশ্চিমবঙ্গের যা অবস্থা, গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, আমরা প্রায় 3-4টে রাজ্যে ক্ষমতায় এলাম। শুনেছেন একটা কথা যে কোথাও পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে? আর এখানে দেখুন ভোটের আগে থেকে ধমকানি জমকানি শুরু হয়ে যাবে। এখন অবশ্য গলার ভয়েস কমে গেছে, এখন আর অত খেলা হবে বাজাচ্ছে না, কারণ ইডি সিবিআই খেলছে এখন, আর ওরা দেখছে শুধু তাকিয়ে তাকিয়ে। তো কিন্তু ভোট এলেই এই যে অত্যাচার মানুষের উপর, সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার। মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। তো সেন্ট্রাল বাহিনী ছাড়া এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভবই না। বিষয়টা হচ্ছে যে সন্দেশখালীতে, সেটা তো আমি গতকালই বলেছি, আমার গতকাল জেএনইউতে লেকচার ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানেও আমরা বলেছি সংবাদ মাধ্যমকে যে এই যে 144 ধারা, এটা হচ্ছে পলিটিক্যাল 144 ধারা, রাজনৈতিক 144 ধারা, শুধুমাত্র বিজেপির জন্য অ্যাপ্লিকেবল। এমনকি আপনাদের বিরোধীদের অন্যদেরকেও সেইভাবে আটকানো হচ্ছে না। বৃন্দা কারাত যেদিন গেছিলেন, তাকে তো তার সাথে 10-12 জন লোক ঢুকে গেছিল। তো বৃন্দা কারাত কি এমপি না এমএলএ? আমি যেদিন গেছি আমাকে আটকেছে, তখন আমি বললাম যে বৃন্দা কারাতকে কেন ঢুকতে দিয়েছেন? তখন রাজি হলো আপনি যাবেন একা, পরে রাজি হলো আপনি যাবেন আপনার সাথে একজন। অর্থাৎ 144 হচ্ছে অ্যাপ্লিকেবল শুধুমাত্র বিজেপির জন্য। কারণ বিজেপি গেলে পরে মহিলারা বেরিয়ে আসছে, আমাকে দেখে ফুল ছেটাচ্ছিলেন, তারা শঙ্খ বাজাচ্ছিলেন, হাতে রাখি বাঁধলেন মহিলারা, আপনারাই দেখিয়েছেন মিডিয়াতে। কিন্তু তৃণমূলকে দেখলে আর পুলিশকে দেখলে ওই মহিলারা, ওই আমাদের দিদি বোনেরা ঝাঁটা নিয়ে তেড়ে যাচ্ছে। দাদা সন্দেশখালীর ঘটনা নন্দীগ্রামকে মনে করিয়ে দিচ্ছে, আপনার কি মনে হয় এটা কি নন্দীগ্রাম ধাঁচের আন্দোলন হচ্ছে? আমার মনে হয়, দেখুন, আন্দোলন নন্দীগ্রামের ধাঁচে হচ্ছে কিনা আমি বলবো হতে পারে, হয়তো নন্দীগ্রামের ধাঁচে হচ্ছে, কিন্তু যে অপরাধটা সংগঠিত হয়েছে না এই সন্দেশখালীতে, যার অভিযোগ উঠেছে, এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ। কলকাতা থেকে 2 ঘন্টার দূরত্বে
বাংলার রাজধানীর 2 ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয়, তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সুকান্তদা, আপনি অসুস্থ, নাটক উনি করেন, উনি 3.5 বছর জেল খাটা আসামি। জেলে যাওয়ার আগে বলতেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়কারা দিচ্ছেন, পারলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে দেন জিভ দিয়ে। তো কেউ কি মনে করছে আমি অসুস্থ হলাম, কদিন হসপিটালে থাকলাম, ইট ডাজ নট ম্যাটার, কোনো বিষয়ই নয়। বাংলার মহিলাদের, সন্দেশখালীর মহিলাদের অধিকারের জন্য, তাদের ইজ্জতের জন্য, সম্মানের জন্য যদি আমাকে 1 মাসও যে হাসপাতালে থাকতে হয়, আমার কোনো অসুবিধা নেই। মানছেই না কিছু হয়েছে। তারা তো এখনও বলে যাচ্ছে শেখ শাহজাহান মনে হয় মোগল সম্রাট শাহজাহান, পারলে একটা তাজমহল বানিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই তো অবস্থা। বলছিলাম যে শেখ শাহজাহানের ভাইকে কালকে গ্রামবাসীরা তাড়া করেছে, কিভাবে দেখতে যাচ্ছে? দেখুন, শেখ শাহজাহানের ভাই তার সঙ্গী সাথী মিলে ওখানে একটা লুটের রাজত্ব কায়েম করে রেখেছে। মানুষের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার। আর আমি তো বলবো ওদের ভাগ্য ভালো, সঙ্গে পুলিশ আছে বলে পাবলিক ধরে এখন গাছে বেঁধে রাখেনি, নাহলে গাছে বেঁধে রাখা উচিত যে ধরনের অপরাধ করেছে। তো প্রত্যেকবারেই কারচুপি করে। তো কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমের বন্ধুরা জানেন, গোটা রাজ্য জুড়ে থানার আইসিদের ট্রান্সফার হয়েছিল। কেন? চালাকি করে ট্রান্সফারটা করা হয়েছিল, কারণ নির্বাচন কমিশন এসে গেলে এদেরকে ট্রান্সফার করবে আবার, কারণ এর এক নাগারে এতদিন থাকা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই চালাকি করে, এবং নির্বাচন কমিশন জানে যে এখানকার প্রশাসনের উপর ভরসা করা যায় না। নির্বাচন কমিশন কেন, সন্দেশখালীর মহিলারা তো বলছে আমরা বিশ্বাস করি না এই পুলিশকে, কেন্দ্রীয় বাহিনী পাঠান। বলছি আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রীর ট্যুর তো এইভাবে হওয়া সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী 2টো জনসভা এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে, 1 তারিখে আরামবাগ, 2 তারিখে কৃষ্ণনগর, আর 6 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহিলা দিবস যেহেতু 8ই মার্চ, তার পরিপ্রেক্ষিতে উনি একটি সভা করবেন। তো সেই জন্য মহিলাদেরকে নিয়ে সভা করবেন, তো সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন, সবার কথাই বলবেন। তো বলছি সন্দেশখালী শান্তি ফেরাতে আপনাদের কি উদ্যোগ থাকবে? শান্তি ফেরাতে উদ্যোগ একটাই হওয়া উচিত, উদ্যোগ পুলিশের হওয়া উচিত। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা, তার যে 10-12 জন সাগরেদ ওখানে এখনও ঘুরে বেড়াচ্ছে, শিবু হাজরার সাগরেদ, যারা উত্তম হালদারের সাগরেদ, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, করলেই শান্তি ফিরে যাবে, কোনো অসুবিধাই থাকবে না, একদিনে শান্তি হয়ে যেতে পারে। বলছে লোকসভা ভোটের ওগুলো যে যার মতো বানিয়ে, আপনিও সোশ্যাল মিডিয়ায় বানিয়ে একটা চালাতে পারেন, তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ওদের না বিজেপির প্রার্থীপদ হওয়া তো সহজ, এখনো প্রার্থীই ঠিক হয়নি, কোথা থেকে বের করবেন আপনারা? যতক্ষণ না আমাদের সংসদীয় বোর্ড ফাইনাল করছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থীর পদই সিকিওর না। আবার কোনো প্রার্থীর পাওয়ার সম্ভাবনা নেই এরকম বলা যাবে না। বলছি যে এখন হচ্ছে ডুবন্ত নৌকো। ওই বলে বাংলায় একটা কথা আছে যে ডুবন্ত মানুষ খড়কুটোকে ধরে বাঁচতে চায়, তো খড়কুটো খুঁজে বেড়াচ্ছে, তৃণমূলকে ধরছে, কখনো সিপিএমকে ধরছে, কখনো সাপের গালেও চুমু খাচ্ছে, কখনো ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। তো 2 নৌকোই পা দিয়ে চললে যা হয়, তো কংগ্রেসের তাই হবে। অধীর রঞ্জন চৌধুরী সিপিএমের সাথে জোর করে একটা বার্তা দিয়েছে। না, কংগ্রেস আর সিপিএম তো একসাথে আছে। এবার কংগ্রেস সিপিএমকে ঠিক করতে হবে, অধীরদাদেরকে ঠিক করতে হবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যাবে কি যাবে না। আমাদের সামনে বেঁধে দিয়ে গেছেন, আমরা সেই টার্গেটকে সামনে রেখে এগোচ্ছি। তৃণমূলের থেকে একটা হলেও বেশি সিট পাবো। লোকসভা নির্বাচন কমিশনের কাজ আমার কাজ না। বিরোধী দলনেতা আপনাদের দলের তিনি বলেছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন দরকার, আপনি কি মনে করছেন? দেখুন, সেটা আমরা বলছি না, এসসি কমিশন এসেছিল যেখানে, তারা রিপোর্টে বলেছে, আর মহিলা কমিশন এসেছিল তারা বলেছেন, আমাদের বলার বিষয় নেই।